স্বাগত। এখন দুপুরে সঙ্গে আছে আমরা দুজন, আমি নাইম আবির এবং আমি ইসরাত মুক্তি। Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি বিশ্ব নেতাদেরকে জানালেন কি ধরনের স্ট্রাগল এবং কতটা রক্ত এবং জীবন ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন সাধিত হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন, সেটা অনেকটাই আমার বিশ্বাস যে এটা কাজে লাগবে। অভিবাসী সম্প্রদায়ের একটা সুন্দর জীবন ব্যবস্থাপনা, তাদের ওয়েজেস, এই বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। জাতিসংঘে বাংলায় দেয়া ভাষণে বিশ্ব দরবারে নতুন বাংলাদেশকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে চাইলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা। আর এই বক্তব্যের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠন ভিন্ন মাত্রা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই সাথে গতি পাবে বিনিয়োগ ও বাণিজ্যে। দুই দিন আগে পানি ছিল না, নদীর মধ্যে পানি শুকনা ছিল। এখন বৃষ্টির পানি উজান থেকে পানি ছাড়ছে নাকি, এই জন্যই পানি বেশি হয়েছে। উজানের পানি কিছু আছে, সব বর্ষা পানি না, তবে বৃষ্টি হইতেছে না, বৃষ্টির পানি আছে। দেড় মাসে ধরেন 3 বার বাড়ি ভাঙছি, ওই দিক ভাঙ্গি আবার সরিয়া নদী ধরে দেখে আবার সরিয়া এই দিক আসি। দিন খুব কষ্ট নিতেছি আল্লাহ, এই অবস্থা আমরা চলবার নাকছি। যমুনা নদীতে আঙ্গের পা ছাড়তেছে না। তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রে বিপদসীমার কাছাকাছি বইছে পানি, তাই চাপ সামাল দিতে খোলা রাখা হয়েছে ডালিয়া পয়েন্টের 44টি জল কপাট। তবে এখনও নেই বড় বন্যার আশঙ্কা। এদিকে জামালপুরে নদী ভাঙনে বিলীন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বসত বাড়িসহ ফসলি জমি। দ্রুত ব্যবস্থা নেবার দাবি। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। তবে শুরুতে জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গ। মুক্তি, আমরা যেটা নিয়ে আসলে কথা শুরু করেছিলাম এবং গতকাল যখন আমরা আমাদের বুলেটিন চলছিল তখন কিন্তু প্রধান উপদেষ্টা বক্তব্য দিতে আসলে শুরু করেছিলেন এবং সেখানে তিনি বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। বিশেষ করে যদি বলি যে বিশ্ব যে সম্প্রদায় তাকে কিন্তু বাংলাদেশকে সহযোগিতা করবার ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন এবং একই সাথে শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলবারও কিন্তু তিনি বাংলাদেশ এবং একই সাথে পুরো বিশ্বের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে টেকসই সংস্কার, এবং আমরা জানি যে আমরা সবাই একটি নির্বাচনের অপেক্ষায় রয়েছে, অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনটি আয়োজনেরও প্রস্তুতি চলছে বলেও কিন্তু বিশ্ব নেতাদেরকে এই সময় অবহিত করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও কিন্তু বিশ্ব দরবারে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের যে বীরত্ব গাথা, সেটিও কিন্তু তিনি আরও একবার তুলে ধরেছেন। আবির, এই নিয়ে সহকর্মী মাহমুদ রাকিবের একটি প্রতিবেদন রয়েছে নিউ ইয়র্ক থেকে, আমরা দেখে আসবো। We will now hear an address by His Excellency Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বিশ্ব জাতিগোষ্ঠীর সভায় লাল সবুজের প্রতিনিধি ডক্টর মুহাম্মদ ইউনুস সামাজিক উদ্যোক্তা হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। নোবেল বিজয়ী ইউনুস এবার সরকার প্রধান হিসেবে বিশ্ব মঞ্চে। সম্মেলনে যে প্যাক্ট ফর দ্য ফিউচার এন্ড ডিক্লারেশন অন ফিউচার জেনারেশন, ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং বাংলাদেশে সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের কথা মন্ত্রমুগ্ধের মতো শোনেন উপস্থিত বিশ্ব নেতারা। মাঝে মাঝেই করতালিতে মুখরিত হয় জাতিসংঘের সদর দফতর। শুরুতেই জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আত্মত্যাগের গল্প তুলে ধরেন ডক্টর ইউনুস। তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দেশকে মুক্তি দিয়েছে, যা বিশ্বের সকল মানুষের জন্য প্রেরণা। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে। আমাদের এই তরুণরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে, সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে।
কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করবে তার সরকার। সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। রাষ্ট্র সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন দেওয়া হবে বলে জানান ডক্টর ইউনূস। এক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তার প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভীষ্ট। এইসব সংস্কার দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্বক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। উন্নয়নশীল দেশগুলোকে সঙ্গে নিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিশ্ব নেতাদের সামনে সামাজিক ব্যবস্থা সহ 3 শূন্যের পৃথিবী গড়ার ধারণা দেন বাংলাদেশের এই নোবেল বিজয়ী। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। লস অ্যান্ড ড্যামেজ ফান্ডকে কার্যকর করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে আমাদের প্রয়োজন প্রযুক্তির সহজলভ্যতা, সক্ষমতা বৃদ্ধি। সমগ্র বিশ্ব একসাথে 3 শূন্যের লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। ভাষণে ফিলিস্তিন যুদ্ধবিরতির আহ্বান জানান ডক্টর ইউনূস। আর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা প্রত্যাশা করেন বাংলাদেশের সরকার প্রধান। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অঙ্গীকার পূরণ করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে। আমরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা, সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর। শান্তি, নিরাপত্তা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানান নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক মুক্তি এবং সামাজিক অর্থনৈতিক জাগরণ ব্যতীত শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সাফল্য অর্জন করা সম্ভব নয়। 1971 সালে যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তা আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে পারেনি বলেই 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যা জাতিসংঘ অধিবেশনে বক্তব্যে তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং চাইলেন বিশ্বের কাছে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে জাতীয় থেকে আন্তর্জাতিক সবকিছু উঠে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার বক্তব্যের মাধ্যমে পশ্চিমা বিশ্বে নতুন করে বাংলাদেশের জন্য পোশাক শিল্পের দ্বার উন্মুক্ত হবে বলে মনে করেছেন ব্যবসায়ীরা। সহকর্মী মাহমুদ রাকিবের আরও একটি প্রতিবেদন। Chief Advisor
of the interim government of the People's Republic of Bangladesh. ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সম্মেলন রুমে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখন কিছুক্ষণ পরপরই করতালিতে মুখর হয়ে উঠছিল হলরুম। ভাষণে একদিকে ছিল জাতীয় রাজনীতি অবক্ষয়ের কথা, অন্যদিকে ছিল অর্থনীতির দুরবস্থার চিত্র। তার কথায় উঠে এসেছে ছাত্র জনতার বীরত্বগাথা, গণ অভ্যুত্থানের কথা, নিঃসংকোচে তুলে ধরেছেন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র। বিশ্ব মঞ্চে দেয়া ৩৬ মিনিটের কথামালায় ডক্টর ইউনূস দৃঢ় কণ্ঠে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদের পাশাপাশি বন্ধ চেয়েছেন চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বলেছেন পরিবেশ, রোহিঙ্গা সহ সামাজিক ব্যবসার কথাও। সব মিলিয়ে ডক্টর ইউনূসের ভাষণে জাতীয় থেকে আন্তর্জাতিক কোনো কিছুই বাদ যায়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। গত জুলাই এবং আগস্ট মাসে যে সমস্ত ঘটনা প্রবাহ সংঘটিত হয়েছে, তিনি সেটার একটা চিত্র এখানে উপস্থাপন করেছেন, যে কী ধরনের স্ট্রাগল এবং কতটা রক্ত এবং জীবন ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন সাধিত হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন এই ভাষণে তাদের চাওয়া পাওয়ার সব চাহিদা পূরণ হয়েছে। বিশেষ করে এর মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে নতুন করে বাংলাদেশের জন্য পোশাক শিল্পের দ্বার উন্মুক্ত হয় বলে প্রত্যাশা করছেন তারা। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন, সেটা অনেকটাই আমার বিশ্বাস যে এটা কাজে লাগবে। এবং বিশ্ব নেতৃবৃন্দের যে আমরা যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, প্রত্যেকেই তার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে বলে আমাদের কাছে মনে হয়। তার যে গ্রহণযোগ্যতা বহির্বিশ্বে, তার মাধ্যমে আমাদের যে প্রবলেমগুলো, আমাদের যে বর্তমান যে গার্মেন্টস সেক্টরে যে প্রবলেমগুলো আছে সে তুলে ধরবেন আমরা আশা করি, এবং এর সাথে সাথে আশা করি এগুলোর সলিউশন উনি আমাদের জন্য নিয়ে আসবেন। ডক্টর ইউনূসের ভাষণে গুরুত্ব পেয়েছে বিভিন্ন দেশে বসবাস করা ১.৫ কোটি বাংলাদেশি অভিবাসীদের চাওয়া পাওয়ার বিষয়টিও। তার ভাষণের পর দেশে দেশে বাংলাদেশি প্রবাসীদের সম্মান ও অবস্থান আরও পাকাপোক্ত হয় বলে মনে করছেন অভিবাসী বিশেষজ্ঞরা। প্রায় ১.৫ কোটি অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছে। এই অভিবাসী সম্প্রদায়ের একটা সুন্দর জীবন ব্যবস্থাপনা, তাদের ওয়েজেস, এই বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, যেটি একটি ইউনিক হয়েছে আমি মনে করি। নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনে মাত্র ৪ দিনের সরকারি সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট সহ ৩৫ থেকে ৪০ জন বিশ্ব নেতার সাথে বৈঠক করেছেন, যা ইতিহাসে বিরল। ডক্টর ইউনূসের ভাষণের মধ্য দিয়ে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ শেষ হলো। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার পর যে কোনো জাতিসংঘ সম্মেলনের চেয়ে এবারের এই সম্মেলন ছিল বাংলাদেশের জন্য অনেকটাই সম্মানের, ছিল অনেক কিছু অর্জনেরও এই সম্মেলন। এমনকি তারা বলছেন এবারের এই সম্মেলনে বিশ্ব নেতারা বাংলাদেশকে দেখেছে অনেকটা সমীহের চোখেও। এখন তারা বলছেন এবারের সম্মেলনে বিশ্ব নেতাদের কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতিগুলো এখন বাংলাদেশ পুনর্গঠনে ইউনূস সরকার কতটা টেকসইভাবে কাজে লাগাতে পারে, এখন সেটাই দেখার বিষয়। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত না হওয়ায় আহতদের যথাযথ চিকিৎসা পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। একাধিক স্তরে চলছে যাচাই বাছাই। অনেকেই আমাদের সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাননি, অনেকেই ট্রমাটাইজড। যত প্রুফ পাচ্ছি সবকিছু কিন্তু আমাদের ডেটাবেসে আমরা সংরক্ষণ করছি শহীদ পরিবারের কাছ থেকে। আর এর একটা সবচেয়ে বড় উদ্দেশ্যই হচ্ছে যে বিচার নিশ্চিত করা এই শহীদদের। কিছু ভেরিফিকেশন আমরা করেছি যেগুলো এখনো ওনারা করেন নাই। ওনারা ডিসি অফিস থেকে আর কি যখন ভেরিফিকেশন ওনাদেরকে করা হবে তখন ওনারা ওগুলো এনলিস্টেড করবে। হসপিটালগুলোতে কারেন্টলি অ্যাডমিটেড আছে 300-350 মতো। আর বাইরের চিকিৎসার বিষয়টা আমরা 2 জনকে অলরেডি পাঠিয়েছি উন্নত চিকিৎসার জন্য বাইরে, এবং আরও বেশ কয়েকজন আন্ডার প্রসেস। আবির, 2 দিনের যে টানা বর্ষণ চলছে, সেটাতে উত্তরের যে জনপদ সেখানে কিন্তু নদ নদীর পানির
দিন দিন বেড়েই চলছে। তো তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র নদীর পানি ইতিমধ্যে কিন্তু বিপদসীমার একদম কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এবং যদি 48 ঘন্টার একটি পরিসংখ্যান বলি, 48 ঘন্টার পর ভারী বর্ষণ থামলেও তিস্তায় পানির চাপ সামাল দিতে খোলা রাখা হয়েছে ডালিয়া পয়েন্টের 44টি জলকপাট। এবং তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো চরের যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে সেগুলোতে কিন্তু মানুষ যারা বসবাস করে তারা কিন্তু পানিবন্দী হবার একটা শঙ্কা তৈরি হয়েছে। এবং উজানের ঢল যদি না নামে তাহলে আপাতত যদিও বন্যা হবার শঙ্কা নেই, তবে একেবারে সার্বিকভাবে শঙ্কা আসলে কাটিয়ে ওঠার মতো পরিস্থিতি নেই। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, মোকাররম হোসেন জানাচ্ছেন বিস্তারিত। জল, জাল ও জীবন, এক ছবিতেই পরিষ্কার তিস্তার জীবনরেখা। তখন চর জাগে, তখন ওই সীমানাটা নির্ধারণ করে কিভাবে যে কোনটা কার জমি। গল্পের এই আড্ডায় গল্পকথক আফসার উদ্দিন। 1 দশকেরও বেশি সময় তিস্তায় মাছ শিকার তার নিত্যদিনের কাজ। কিন্তু গেল 2 দিন জাল ফেলেননি জলে, কারণ বৃষ্টি আর উজানের ঢলে টইটুম্বুর তিস্তা। মরা নদীতে প্রাণ ফিরলেও তৈরি হয়েছে বন্যার আতঙ্ক। বর্ষা আসলে নদীর জৈবন আসে, আর বর্ষা গেলে নাই, পানি নাই। বর্ষা কোনো গেলে আর পানি থাকে না নদীর। যখন বর্ষা আসে তখন দেয় পানি, যখন বর্ষা নাই তখন পানি দেয় না। গত 48 ঘন্টার বৃষ্টির প্রভাবে এমন পরিস্থিতি। রংপুর বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বর্ষণে 2 দিন ধরে উত্তরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। বৃহস্পতিবার কেবল রংপুরে বৃষ্টি হয়েছে 130 মিলিমিটার। পরের 24 ঘন্টায় 41 মিলিমিটার বৃষ্টি হলেও তিস্তার পানি ছুঁই ছুঁই করছে বিপদসীমা। পাল্লা দিয়ে বাড়ছে তিস্তার শাখা নদীর পানিও। এছাড়া ছোট ছোট নদীগুলো পানির দেখা পাওয়ায় পানি বেড়েছে খাল, বিল, জলাশয়েও। এখনও বন্যা পরিস্থিতির সৃষ্টি না হলেও তলিয়েছে নিচু এলাকার ফসলি জমি, ডুবেছে চরের মৌসুমী গ্রাম আর আবাদের জন্য বানানো অস্থায়ী বসতি। আবহাওয়া অফিস বলছে শনিবার পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা আছে। এতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী 2 দিন পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে। আর পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্যে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে অবস্থান করছে। বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নাই, ইভেন মাঝারি ধরনের বন্যার আশঙ্কা নাই। নিম্ন অঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এতটুকুই। বড় ধরনের বন্যা হওয়ার সম্ভাবনা আশঙ্কা এই মুহূর্তে নেই। এদিকে রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদ ও তার ভাটিতে যমুনা নদীর পানি স্থিতিশীল অবস্থায় বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরবর্তী 4 দিন তিস্তার মিলনস্থল ব্রহ্মপুত্রের পানিও বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ 228 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় এদিন 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ কারণে জনজীবনে পড়েছে বিরূপ প্রভাব। বছরের বেশিরভাগ সময় তিস্তার মাঝখানে বালুচর এবং ধুধু মরুভূমির অবস্থা থাকলেও একটু বৃষ্টিতে উজানের ঢলের চাপে তিস্তায় এমন টইটুম্বুর অবস্থা দেখা দেয় এবং বন্যার ঝুঁকিতে পড়ে 5 জেলার প্রায় 2 কোটি মানুষ। এবং প্রত্যেক বছরে আকস্মিক বন্যায় ক্ষতি হয় অঞ্চলে প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি। সমস্যা সমাধানে বিগত সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ডামাডোল 1 দশকেরও বেশি সময় ধরে বাজলেও কাজের কাজ কিছুই হয়নি। পরিবর্তিত এই পরিস্থিতিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে তিস্তার জীবনরেখার সুফল দেবার ব্যবস্থা করা যায় কিনা সেটি এখন এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। মোকাররম হোসেন, এখন রংপুর। জামালপুরের মাদারগঞ্জে যমুনা নদীর 3 কিলোমিটার এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যেই বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বসতবাড়ির পাশাপাশি ফসলি জমিও। এমন অবস্থায় শেষ সম্বল বাঁচাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। জুয়েল রানার প্রতিবেদনে বিস্তারিত। জামালপুরের পাকরুল গ্রামের বাসিন্দা সুফিয়া বেগম। যমুনা নদীর ভাঙনে হারিয়েছেন ভিটেমাটি, নদীতে বিলীন হয়েছে সাজানো গোছানো সংসার। শেষ সম্বল নিয়ে আশ্রয় নিয়েছেন নদীর পাড়ে। সব হারিয়ে অন্যের জমিতে পরিবার নিয়ে কোনোভাবে দিন কাটছে তার। 1.5 মাসে ধরেন 3 বার বাড়ি ভাঙছি, ওই দিক ভাঙ্গি আবার সরিয়া নদী ধরে দেখে আবার সরিয়া এই দিক আসি। কোনো কুড়াডেরা তুলে হয়েছি, এখন খাইবার দাবার নাই, এখন কোনো কাজ কাম নাই। নদী ধরে এই নদীর কাছারে কাছারে হয়েছি, জায়গা জমিন নাই, কিছুই নাই আঙ্গরে। শুধু সুফিয়া বেগমই নয়, বাড়িঘর হারিয়ে নিঃস্ব নদী তীরবর্তী 5টি গ্রামের কয়েকশো পরিবার। একই সঙ্গে নদীর বুকে বিলীন হয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমিসহ সবকিছু।
এমনকি ভেসে গেছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরও। নদী ভাঙা মানুষগুলোর হৃদয়ে বাজছে বিষাদের সুর। স্থানীয়রা বলেন, নদী ভাঙন শুরু হলে কিছু জিও ব্যাগ ফেলা হয়, যদিও তাতে নদী ভাঙন রোধ করা যায় না। তাই স্থায়ীভাবে নদী শাসনের দাবি জানান তারা। ছেলেবেলে তো সব তো এখন তো দেশান্তরী, কি খায় কি সমাচার কিছু এখন ঠিক নেই। আর দিন খুব কষ্ট নিতেছি আল্লাহ, এই অবস্থা আমরা চলবার নাকছি। যমুনা নদীতে আঙের পাশ ছাড়তেছে না, মানুষের জায়গাত খোসা থাকি, জমা জমিন কিছুই নাই, খাওয়ার মতো জিনিস নাই। এই জন্য ভাই আমরা একটা স্থায়ী বাদ চাই, এবং কি এর সাইডে আর একটা স্কুল বা বিদ্যালয় হলে আমাদের খুব ভালো হতো। পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনা নদী ভাঙন রোধে একটি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে বলেও জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। নদীটির সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য একটি প্রকল্প দাখিল করেছি, যেটা পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। নদীটির সংরক্ষণ কাজ বাস্তবায়িত হলে এলাকার নদী ভাঙন অনেকটাই লাঘব হবে এবং ওই এলাকার মানুষের জীবনযাত্রা এবং আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে বলে আমরা মনে করি। বন্যার পানি নামার সাথে সাথে যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, জিঞ্জিরাম ও আলাই নদীর তীরবর্তী জনপদে শুরু হয় ভাঙন। এই অবস্থায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ভাঙন আতঙ্কে থাকা এলাকাবাসীর। এখন জামালপুর। বাসযোগ্য রাজধানী নির্মাণে দখল ও ভরাট হয়ে যাওয়া খালগুলো উদ্ধার করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ বিষয়ক কর্মশালায় তিনি আরও বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগই নয়, টেকসই উন্নয়ন নিশ্চিতে জনসাধারণের সচেতনতা ও সম্পৃক্ততাও জরুরি। সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা একসাথে কাজ করব। আমাদের কথা হচ্ছে আপনাদের এনফোর্সমেন্ট বাড়াতে হবে। ভরাট হয়ে যাচ্ছে, সেই জন্য আপনারা একটা লেক সিটি প্রপোজাল দিয়েন না, ভরাট হওয়াটা রোধ করা আপনার কাজ। আপনি রোধের চেষ্টাটুকুন করেন, চেষ্টা করে যদি ব্যর্থ হন তখন তো বলা যাবে যে চেষ্টা করেছিলাম তাও পারিনি। আপনার আইনের সাথে সামঞ্জস্য করে ড্যাপের জলাশয়গুলোকে চিহ্নিত করতে হবে। সরকারি ও বেসরকারিভাবে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতের খসড়া তালিকা প্রকাশ করা হলেও এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি কেউই। এ কারণে যথাযথ চিকিৎসার অভাবে আহতদের অনেকের পঙ্গু হবার শঙ্কা করছেন চিকিৎসকরা। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটি বলছে, স্বচ্ছতার জন্য কয়েক স্তরের যাচাই বাছাই শেষে তালিকা তৈরি করা হচ্ছে। সেই সাথে আহতদের বিনা খরচে চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। সিফাত শাহজাহান জানাবেন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের 2 মাস পরও হাসপাতালে কাতরাচ্ছেন অসংখ্য ছাত্র জনতা। চিরতরে অঙ্গ হারিয়েছেন অনেকে, এখনও নিখোঁজ বহু মানুষ। তবে আহত, নিহত কিংবা নিখোঁজের এই সংখ্যা ঠিক কত? যদিও ইতোমধ্যে সরকারি বেসরকারিভাবে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বলছে, মৃতের সংখ্যা 1424-এর আশেপাশে। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা 708 জন। সরকারি বেসরকারি পরিসংখ্যানের এই তারতম্য কেন? পূর্ণাঙ্গ তালিকাই বা কবে প্রকাশ হবে? অনেকেই আমাদের সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাননি, অনেকে ট্রমাটাইজড, ভয় পাচ্ছেন এখনো, এবং অনেকে এমনও বলছেন যে আমার নাম কেটে দেন। একজন টিমের মেম্বারকে আমার নারায়ণগঞ্জে পাঠাতে হয়েছে যে ওই ফ্যামিলির সঙ্গে দেখা করে তাদেরকে অ্যাসুরেন্স দিয়ে আসো যে তাদের কিচ্ছু হবে না, যদি কিছু হয় তো আমাদের উপর দিয়ে হবে। হসপিটালে যে রোগীগুলো ভর্তি ছিলেন তাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখন অনেক ইনফরমেশন গ্যাপ আছে। অনেকে জাস্ট নাম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া নেই, ঠিকানা দেওয়া নেই। এই যেগুলো ইনকমপ্লিট ডাটা, এই ইনকমপ্লিট ডাটা নিয়ে কাজ করাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। কিছু ভেরিফিকেশন আমরা করেছি যেগুলো এখনও ওনারা করেন নাই। আমরা হয়তো আমাদের স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে পাঠিয়ে জিজ্ঞেস করে কাগজপত্র ভেরিফাই করেছি, বাট ওনারা ডিসি অফিস থেকে আর কি যখন ভেরিফিকেশন ওনাদেরকে করা হবে তখন ওনারা ওগুলো এনলিস্টেড করবে। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা বলছেন, শুধু পরিসংখ্যান নয়, এটিকে গণ অভ্যুত্থানের দলিল হিসাবে তৈরি করা হচ্ছে। তাতে চলছে কয়েক স্তরের যাচাই বাছাই। আহত এবং শহীদদের সাহায্য পৌঁছানো, এটাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য না। এটা কিন্তু একটা জেনোসাইডাল ডকুমেন্ট হতে যাচ্ছে। আমরা যত প্রুফ পাচ্ছি সব কিছু কিন্তু আমাদের ডেটাবেসে আমরা সংরক্ষণ করছি শহীদ পরিবারের কাছ থেকে। আর এর একটা সবচেয়ে বড় উদ্দেশ্যই হচ্ছে যে
বিচার নিশ্চিত করা এই শহীদদের। রুট লেভেল থেকে যারা ফোন দিয়েছেন, যারা যোগাযোগ করেছেন, তাদের এনলিস্টের কাজটা আমি করেছি প্রথম দিক থেকে আর কি, এখনও আমি করছি ওটা। এর পাশাপাশি আমরা যেটা করি, আমরা হচ্ছে আপনার এরিয়া ভিত্তিক, আমরা ঢাকার ভিতরে আমাদের যে হসপিটালগুলো আছে ওগুলো ভিজিটের জন্য টিম করে আমরা ভাগ করে নেই। চিকিৎসকরা মনে করছেন আহতদের দ্রুত চিহ্নিত করে চিকিৎসা নিশ্চিত করা গেলে পঙ্গুত্ব কিংবা নিহতর হার কমানো যেত। চিকিৎসাটা তাৎক্ষণিক দিতে পারতাম, হয়তো বা পা সেভ হইলেও হইতে পারে, বাট আপনি যখন রেখে দিবেন, চিকিৎসা পাচ্ছে না, যে না আমার এই হাসপাতালে চিকিৎসা হবে না, আপনি অন্য হাসপাতালে নিয়ে যান, এই যে একটা টাইম লস, সিস্টেম লস হচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা ইনফেকশনটা ছড়ায় যায়, পেশেন্টের ক্ষতিটা আলটিমেটলি বেশিই হয়। পরিসংখ্যান বলছে সারা দেশে আহতের সংখ্যা 22 থেকে 25,000, যার মধ্যে শুধু ঢাকার হাসপাতালে এখনও কাতরাচ্ছেন 350 রোগী। ইতোমধ্যে গুরুতর 2 জনকে পাঠানো হয়েছে বিদেশে। বাকিদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। ঢাকা মেডিকেলে বর্তমানে আন্দোলনে আহত 42 জন পেশেন্ট এখনো ভর্তি আছেন, আর আইসিইউতে ক্রিটিক্যাল পেশেন্ট আছেন 4 জন। আর আগস্ট মাসের মাঝামাঝি থেকে এই পেশেন্টদের চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এখন ঢাকার ভিতরে যে হসপিটালগুলো আছে, হসপিটালগুলোতে কারেন্টলি অ্যাডমিটেড আছে 300-350 মতো। আর বাইরে চিকিৎসার বিষয়টা আমরা 2 জনকে অলরেডি পাঠিয়েছি উন্নত চিকিৎসার জন্য বাইরে, এবং আরও বেশ কয়েকজন আন্ডার প্রসেস। খুব শিগগিরই নিখোঁজের তালিকা প্রকাশ করার কথা জানান স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। সারা দেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে নানাভাবে ভিন্ন মত দমনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে অধ্যাপক গীতিয়ারা নাসরিন বলেন, জুলাই অভ্যুত্থান কারো নিজস্ব ছিল না, দলমত নির্বিশেষে সবাই অংশ নিয়েছে। অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে সরকারের সুস্পষ্ট অবস্থান ঘোষণার দাবি জানান তারা। লাগাতার নানা অন্যায়, নিপীড়ন ও কর্তৃত্ববাদিতার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে আসছেন। তবে আমরা বিশেষ কোনো মার্কার সরকারের পক্ষে বিপক্ষে ছিলাম না, এখনো না। আমরা গণতন্ত্র ও ন্যায্যতার জন্য হাজির আছি। সেই সূত্রে জুলাই অভ্যুত্থানের উত্তাল সময়ে শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে এই নেটওয়ার্কের শিক্ষকবৃন্দ শিক্ষার্থী জনতার সুহৃদ হিসাবে পরিচিতি পেয়েছেন। কক্সবাজারের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন ও তার সহযোগী এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে চকরিয়ার কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ সময় 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার নাসির উদ্দিন ও এনামুল হক চকরিয়ার ডুলা হাজারা ইউনিয়নের বাসিন্দা। গত 23 সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন। মুক্তিপ, একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা একটু আলাপ করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে হারিকেন হেলেনের তাণ্ডব ইতিমধ্যে শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রাণহানি 44 জনে আসলে পৌঁছেছে এবং শুধুমাত্র যদি জর্জিয়ার কথা বলি তাহলে সেখানেই নিহত হয়েছেন 15 জন। এছাড়া ফ্লোরিডা এবং জর্জিয়ার পর শুক্রবার নর্থ এবং সাউথে এবং টেনেসিতে 2 ক্যাটাগরিতে কিন্তু গ্রীষ্মকালীন এই ঝড়টি আঘাত এনেছে। এবং এই হ্যারিকেনের কারণে কিন্তু প্রায় 40 লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন পার করছেন। এদিকে ফ্লোরিডার বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় কিন্তু দুর্যোগ পরবর্তী যে সংস্কার কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। সহকর্মী সতীর্থ কর্মকারের প্রতিবেদন রয়েছে, দেখে আসবো। জীবনের শেষ সঞ্চয় দিয়ে ফ্লোরিডার স্টাইনহাচি শহরে বাড়ি করেছিলেন সেইলর দম্পতি। সমুদ্রের কাছাকাছি সংসার পাতার সেই স্বপ্ন ভেসে গেছে প্রলয়ঙ্করী ঝড় হেলেনের তাণ্ডবে। বন্যায় ভেসে যাওয়া বাড়িটির মালিক টেড সেইলর বলেন, জীবদ্দশায় এমন দুর্যোগ দেখেনি ফ্লোরিডাবাসী। This is the worst. Ain't nothing even come close to it. It floated my house, floated on my second piece of property, tore down their steel shed they had for parking their trailer under it. It's the worst ever. My grandmother lived right there, and she said the worst storm that come here was in 35. Water never come over her house.
বৃহস্পতিবার হেলেনের তাণ্ডবে ফ্লোরিডার সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে স্টাইনহাচি অন্যতম। মার্কিন আবহাওয়া দপ্তর বলছে, ফ্লোরিডা উপকূলে হারিকেন আছড়ে পড়ার সময় জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 8 থেকে 10 ফুট। অস্থায়ী বহু বাড়িঘর ঝড়ের তোড়ে উড়ে যেতে দেখেছেন বাসিন্দারা। ফ্লোরিডা থেকে ক্রমশ উত্তরে সরে যেতে থাকে হারিকেন হেলেন। শুক্রবার স্থানীয় সময় বেলা 11টায় জর্জিয়ায় আঘাত হানার আগে শক্তি হারালেও 6 ঘন্টা ধরে তাণ্ডব চালায় ক্যাটাগরি 2 মাত্রার ঝড়টি। এরপর টেনেসির দিকে অগ্রসর হয় ঘন্টায় 97 কিলোমিটার বেগে। পানির স্রোতে বাঁধ ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় পূর্বাঞ্চলীয় নিউপোর্ট শহরের ডাউনটাউন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ঝড়ের তাণ্ডবে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় টেনেসি, নর্থ ও সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া এবং ফ্লোরিডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 3 লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া নর্থ ক্যারোলাইনার মাউন্টেইন আইল্যান্ড লেক এলাকায় জারি করা হয়েছে আকস্মিক বন্যা সতর্কতা। বাঁধ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ডিউক এনার্জি প্ল্যান্ট কর্তৃপক্ষ। এতে করে যে কোনো সময় লোকালয়ে পানি ঢুকতে পারে এমন আশঙ্কায় আইল্যান্ড লেক থেকে সরে যেতে শুরু করেছেন বাসিন্দারা। তবে শুক্রবার বিকেলের পর থেকে হেলেনের শক্তি কমতে শুরু করেছে বলে আশ্বস্ত করেছে ন্যাশনাল হারিকেন সেন্টার। টেনেসিতে আঘাত হানার পর ঝড়টির গতিবেগ ঘন্টায় 35 কিলোমিটারে নেমে আসায় ক্ষয়ক্ষতি কমতে পারে বলে ধারণা করছেন তারা। এদিকে হেলেনের প্রভাব কাটতে শুরু করায় উদ্ধার অভিযান জোরদার করেছে ফ্লোরিডার স্থানীয় প্রশাসন। টাম্পা শহরের জরুরি সেবা বিভাগের প্রধান এক্স বার্তায় দাবি করেছেন, বন্যায় সড়কপথ ডুবে গেলেও হেলিকপ্টারে করে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে মার্কিন নৌ ও সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত টাম্পা থেকে 78 জন ও পাস্কো কাউন্টি থেকে 65 জন বন্যার্তকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে কাউন্টি শেরিফের কার্যালয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় আইডিএফ জানান, বিশ্ববাসীকে সন্ত্রাসী কার্যক্রমে আতঙ্কিত করতে পারবেন না নাসরুল্লাহ। নাসরাল্লাহর সঙ্গে নিহত হয়েছেন হিজবুল্লাহ দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের প্রধান আলী কারাকি। শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চল দেহিয়েতে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তরে চালানো হয় বিমান হামলা। এরপর থেকে গুঞ্জন শুরু হয় নাসরুল্লাহর জীবিত থাকার বিষয়ে। আইডিএফ এর প্রধান হার্জি হালেভি জানান, বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে শত্রুদের হত্যার সক্ষমতা রাখে ইসরায়েল। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুক্রবার থেকে নাসরাল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। تم استهداف من قبل العدو الإسرائيلي تم استهداف آلاف এ ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv তে।